কলকাতা শহরের উত্তরে এই পুরনো বাড়িটি যেন নিজেই একটি জীবন্ত কাহিনীর সাক্ষী। বিশাল উঁচু ছাদ, কাঠের বড় বড় জানালার কপাট, আর দেওয়ালে জমে থাকা শত বছরের ধুলোর আস্তরণ, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত গম্ভীর পরিবেশ। এই বাড়িতেই আমার বৌদি রিম্পা বিয়ের পর থেকে এসে অদ্ভুত সব অভ্যেস তৈরি করেছে। রিম্পা বৌদির চোখের দিকে তাকালে মনে হয় সে যেন কোনো গভীর সমুদ্রের তলদেশ থেকে উঠে এসেছে। তার প্রতিটি চালচলনে এক ধরনের লাবণ্য আছে, যা একই সঙ্গে মোহময়ী আবার কিছুটা ভয়ের। সেদিন সোমবার ভোরের আলো তখনও ঠিকমতো ফোটেনি, কুয়াশার চাদরে ঢাকা বাইরের বাগানটা দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতির কোনো গোপন কথা লুকিয়ে রেখেছে। আমি বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম, ঠিক তখনই রিম্পা বৌদির রান্নাঘর থেকে বেরিয়ে এলো। তার পরনে নীল রঙের সুতির শাড়িটা সকালের মৃদু বাতাসে ঈষৎ উড়ছে। সে যখন আমার সামনে এসে দাঁড়ালো, তার চুলে লেগে থাকা ভোরের শিশির বিন্দুগুলো সূর্যের আলোয় হীরের মতন জ্বলজ্বল করছিল। বৌদি আমার কাঁধে আলতো করে হাত রাখলো। সেই স্পর্শে এক অদ্ভুত শীতলতা ছিল, যা আমার মেরুদণ্ড দিয়ে এক শিহরণ বয়ে গেল। রিম্পা শান্ত স্বরে বলল, সুমন, আজ বাজার যাওয়ার সময় ভালো দেখে 1 কিলো মুসুরির ডাল নিয়ে আসো, একদম পরিষ্কার, যেন কোনো খুঁত না থাকে। তার আঙুলের ডগা আমার কাঁধের ওপর দিয়ে যখন সরে যাচ্ছিল, মনে হলো সে যেন কোনো মন্ত্রের মতন আমার শরীরের এক অদৃশ্য চিহ্ন রেখে যাচ্ছে। আমি ওর চোখের দিকে তাকালাম, সেখানে এক মায়াবী আকর্ষণের টান, যার অর্থ আমি আজও বুঝতে পারিনি। আমি ওর চোখের দিকে চেয়ে থেকেই মাথা নাড়লাম। বৌদি, গত পরশুই তো আনলাম, ওগুলো কি শেষ? সে আমার মুখের দিকে চেয়ে এক রহস্যময় হাসি হাসলো। ওর হাসিতে কোনো শব্দ ছিল না, কিন্তু সেই নীরবতা এক গভীর আকুতি ছিল। সে তার দীর্ঘ আঙুলগুলো দিয়ে আলতো করে আমার চিবুক ছুঁয়ে বলল, কিছু কিছু কাজ নিয়ম মেনে করতে হয় সুমন। এই বাড়ির দেওয়ালে যে পুরনো স্মৃতি মিশে আছে, তাদের তুষ্ট করতে এই ডালের প্রয়োজন। বৌদি যখন ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল, তার প্রতিটি পদক্ষেপ ছিল ছন্দময়। সে হাঁটছিল ঠিকই, কিন্তু মনে হচ্ছিল তার পা যেন মাটি স্পর্শ করছে না। তার হাঁটার ভঙ্গিতে এক ধরনের অস্থিরতা ছিল, যেন সে কোনো অদৃশ্য সুরের তাল মেলাচ্ছে। আমি ডাল নিয়ে বাজার থেকে ফিরে আসার পর থেকেই আমার মনের ভেতর এক অস্থিরতা কাজ করতে শুরু করলো। কেন বৌদি প্রতিদিন ডালগুলো নিয়ে সেই ঘরের দিকে চলে যায়? কেন সে সারাদিন নিজেকে ওই ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দি রাখে? জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল রিম্পা বৌদি ঘরের মেঝেতে বসে আছে। সে ডালগুলোকে নিজের হাতে তালুতে নিয়ে আদর করে ছুঁয়ে দেখছে, যেন ওগুলো কোনো সাধারণ শস্যদানা নয়, বরং খুব প্রিয় কোনো বস্তু। তার সেই শারীরিক ভঙ্গিমা, সামনের দিকে ঝুঁকে থাকা তার খোলা চুলের আলতো ঝাপটা, আর তার হাতের কোমল স্পর্শ, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত দৃশ্য তৈরি করছিল। আমার খুব ইচ্ছে করছিল ভেতরে গিয়ে বৌদির হাত থেকে সেই ডালের থলেটা নিয়ে নিতে, কিন্তু তার শরীরের চারপাশে যে অদৃশ্য দেওয়াল ছিল, তা আমাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল। মনে হচ্ছিল সে এই মুহূর্তে এক ভিন্ন জগতে আছে, যেখানে আমার কোনো প্রবেশাধিকার নেই। বাড়ির সেই নিস্তব্ধ দুপুরে রিম্পা বৌদির প্রতি আমার এক অবর্ণনীয় আকর্ষণ জন্ম নিতে লাগলো। সে কি কোনো মায়াবী, নাকি আমার এই সাধারণ জীবনে সে কোনো এক অজানা আগন্তুকের বার্তা নিয়ে এসেছে? ডাল নিয়ে তার এই অদ্ভুত আসক্তি যেন এক নীরব গল্পের শুরু মাত্র। আমি জানলাম না এই সামান্য ডালগুলোই একদিন আমাদের এই গোটা পরিবারকে এক অকল্পনীয় রহস্যের দোরগোড়ায় দাঁড় করিয়ে দেবে। প্রথম দিনের সেই অদ্ভুত সকালের পর থেকে বাড়িতে এক নিস্তব্ধতা যেন
বাসা বেঁধেছে। রিম্পা বৌদির সেই অদ্ভুত কাজের ধারা আমার মস্তিষ্কে কোনো সারাক্ষণ ঘুরপাক খাচ্ছিল। দুপুরবেলা যখন বাড়ির সবাই দুপুরের খাবারের পর বিশ্রাম নেয়, আমি তখন আমার ঘরে বসে বাইরের জানালার দিকে তাকিয়েছিলাম। বারান্দা দিয়ে যাওয়ার সময় বৌদিকে দেখলাম। তার পরনে একটা হালকা রঙের শিফন শাড়ি, যা তার শরীরের সাথে মিশেছিল। সে যখন যাচ্ছিল, তার কাচের চুড়ির মৃদু শব্দ নিস্তবতাকে ভেঙে খান খান করে দিচ্ছিল। হঠাৎ করেই বৌদি আমার ঘরের দরজার সামনে এসে থামলো। সে ভেতরে এলো না, দরজার চৌকাঠে ধরে দাঁড়িয়ে রইল। তার শরীরে সেই পরিচিত মিষ্টি ঘ্রাণ, যা চন্দন আর যেন কোনো বুনো ফুলের সংমিশ্রণ আমার ঘরে ছড়িয়ে পড়ল। সে আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সুমন, আজ রাতে কিন্তু ডালগুলো রান্না হবে না। তুই কি খুব অবাক হচ্ছিস? আমি সোফা থেকে উঠে ওর কাছে এগিয়ে গেলাম। ওর চোখের মণি দুটো যেন আজ আরো রহস্যময় হয়ে উঠেছে। আমি নিচু স্বরে বললাম, বৌদি, তুমি কি আমাদের থেকে কিছু লুকোচ্ছ? তোমার ওই ঘর থেকে যে শব্দ আসে আমার ঘুম কেড়ে নিয়েছে। বৌদি আমার একদম কাছে এগিয়ে এলো। তার শীতল হাতের স্পর্শ আমার বাহুতে পড়ল। আমি অনুভব করতে পারলাম আমার শরীর যেন এক অদ্ভুত উত্তেজনায় কাঁপছে। সে আমার দিকে ঝুঁকে এসে কানে কানে ফিসফিস করে বলল, কিছু রহস্য স্পর্শে বোঝা যায় সুমন। ডালগুলো যখন আমার আঙুলের ডগায় স্পর্শ করে, তখন তারা কথা বলে। তুই যদি আজ রাতে আমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকিস, তবেই বুঝবি ভালোবাসা আর অভিশাপের সীমানা কতটুকু পাতলা। তার সেই কথার ভঙ্গি, চোখের মায়া আর গায়ের আলতো স্পর্শ আমাকে যেন সম্মোহিতের মতন করে ফেললো। বৌদি যখন চলে যাচ্ছিল, তার শাড়ির আঁচলটা আমার হাত ছুঁয়ে গেল। সেই স্পর্শের রেশ আমার শরীরের অনেকক্ষণ রয়ে গেল। আমি বুঝতে পারছিলাম রিম্পার মাঝে এমন কিছু আছে যা কেবল রক্ত মাংসের নয়, তবে তার চেয়েও গভীর কোনো মায়ার অবশেষ। বিকেলের দিকে আমি যখন বাগানে হাঁটছিলাম, স্নেহা এসে আমার হাত ধরলো। ওর চোখে ভয়ের ছায়া। দাদা, বৌদি কি কোনো মায়াবিনী? আজ দুপুরে আমি দেখেছি বৌদি তার ঘরে ডালের ওপর দিয়ে হাত বোলাচ্ছে, আর ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে। কিন্তু আমি দরজা খুলে দেখি ঘর আলোকিত হয়ে আছে। বৌদি আমাকে দেখে একটা রহস্যময় হাসি হাসলো, যেন সে জানতো আমি উকি দিচ্ছি। আমি স্নেহাকে জড়িয়ে ধরলাম। ওর কাঁপুনি আমাকে আরো উদ্বিগ্ন করে তুললো। এই বাড়িতে রিম্পা বৌদির সেই রহস্যময় ডালের প্রভাবে আমরা কি তবে এক মায়াবী জালে জড়িয়ে পড়ছি? একদিকে বৌদির প্রতি আমার এক অবর্ণনীয় আকর্ষণ, অন্যদিকে তার কর্মকাণ্ডের ওপর জমে থাকা ভয়ের মেঘ। সব মিলিয়ে আমাদের অস্তিত্ব যেন এক দোলাচলে দুলছে। রাত নেমে আসতেই আমি ঠিক করলাম, আজ রাতে আমি বৌদির ঘরের বাইরে পাহারা দেব। রিম্পা কি সত্যিই কোনো অশুভ শক্তির উপাসনা করছে, নাকি ডালের আড়ালে সে অন্য কোনো প্রেমের অখ্যান বুনে চলেছে? আমার বুকের ধুকপুকানি যেন আজ অনেক বেশি জোরে শোনা যাচ্ছিল। অন্ধকার সিঁড়ি বেয়ে আমি যখন দোতলার করিডোরে পৌঁছালাম, তখন বৌদির ঘর থেকে সেই চিরচেনা অদ্ভুত শব্দ, এক ধরনের ছন্দময় খসখস শব্দ শোনা যাচ্ছিল, যা আমার কানের পর্দায় ঝকঝন করে বাজছিল। রাত 12:20। বাইরের আকাশে মেঘের আনাগোনা, মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক ছাড়া আর একদম নিস্তব্ধ। আমি নিস্তব্ধে আমার ঘর থেকে বেরিয়ে করিডোরে এসে দাঁড়ালাম। মেঝেতে পা ফেলার সময় কাঠের মেঝেতে একটা মৃদু শব্দ হচ্ছে, যা আমার হৃদস্পন্দনের চেয়েও জোরে বলে মনে হচ্ছে। রিম্পা বৌদির ঘরের দিকে তাকাতেই দেখলাম দরজার নিচ দিয়ে এক ফানি অদ্ভুত নীল রঙের আলো চুইয়ে বাইরে আসছে। এটা কি বৈদ্যুতিক আলো নাকি অন্য কিছু? সাধারণ ব্যাম্বে আলো এমন নীল হতে পারে না। আমার বুকের ভেতরটা দুলে উঠল। আমি জানি না কেন, কিন্তু বৌদির ঘরের দিকে এগিয়ে যাওয়ার সময় আমার মনে হচ্ছিল
আমি কোনো অজানার দিকে পা বাড়াচ্ছি। দরজার কাছে পৌঁছাতেই সেই পরিচিত পচা মাটির গন্ধ আর এক ধরনের মিষ্টি ফুলের গন্ধ আমাকে আচ্ছন্ন করে ফেললো। আমি কান পাতলাম। ঘরের ভেতর থেকে বৌদির মৃদু গুঞ্জন শোনা যাচ্ছে। সে একা নেই, মনে হচ্ছে সে যেন কারো সাথে ফিসফিস করে কথা বলছে, অথচ এই বাড়িতে আমরা ছাড়া আর কেউ থাকার কথা নয়। হঠাৎ করেই শব্দটা থেমে গেল। আমি থমকে দাঁড়ালাম, যেন আমার পায়ের তলার মাটি নেই। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরের থেকে দরজাটা সামান্য খুলে গেল। কেউ আমাকে দেখছে না, তবু আমি বুঝতে পারলাম সে জানে আমি বাইরে আছি। এক মুহূর্তেই ইতস্তত ভাব কাটিয়ে আমি আলতো করে দরজাটা আরো একটু ঠেললাম। ভেতরে যা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতন হয়ে গেল। রিম্পা বৌদি ঘরের ঠিক মাঝখানে বসে আছে। মেঝেতে 1 কিলো মুসুরের ডাল দিয়ে সে এক বিশাল বৃত্ত এঁকেছে। তার পরনের শাড়ির আঁচলটা আলগা হয়ে আছে, আর তার হাতের মুদ্রাগুলো দেখে মনে হচ্ছে সে কোনো প্রাচীন তন্ত্রের সাধনা করছে। সে যখন মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো, আমি স্তব্ধ হয়ে গেলাম। তার চোখের মণি দুটো যেন তারার মতন জ্বলছে, আর সেই মায়াবী দৃষ্টিতে কোনো নিষ্ঠুরতা নেই, আছে এক গভীর বিষণ্ণতা। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে আমাকে কাছে ডাকলো। তার হাতের আঙুলগুলো যেন কুয়াশায় তৈরি, খুব নরম, খুব শীতল। আমি সম্মোহিতের মতন ওর দিকে এগিয়ে গেলাম। সে আমাকে তার সামনে বসাতেই ইশারা করলো। আমার গা দিয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু আমি নড়তে পারছি না। রিম্পা আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তার হাতের স্পর্শে আমি যেন এক অন্য জগতে পৌঁছে গেলাম। সেখানে কোনো সময় নেই, কোনো ভয় নেই, আছে শুধু এক গভীর মৌনতা। তুই কি ভয় পাচ্ছিস, সুমন? বৌদির কণ্ঠস্বরে যেন অনেক দূর থেকে ভেসে আসছে। সে আমার কপালে তার আঙুল রাখলো। সেই স্পর্শে আমি যেন আমার সমস্ত ক্লান্তি ভুলে গেলাম। আমি অনুভব করলাম আমার মস্তিষ্কের প্রতিটি কোষে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ছে। সে ডালের দানাগুলোর ওপর দিয়ে তার হাত বোলাতে লাগলো, আর আমি দেখতে পেলাম ডালের দানাগুলো মৃদু স্পন্দিত হচ্ছে, যেন তাদের নিজস্ব প্রাণ আছে। রিম্পা ফিসফিস করে বলল, এই বাড়িটার শেকড় অনেক গভীরে, সুমন। আমরা সবাই এখানে এই মাটির মায়ায় বন্দী। আমি ডাল দিয়ে তাদের তৃষ্ণা মেটাই, না হলে তারা আমাদের অস্তিত্বকেই মুছে ফেলবে। তার চোখের কোনো এক বিন্দু জল চিকচিক করছিল। আমি অনুভব করলাম তার এই অদ্ভুত কাজের পেছনে লুকিয়ে আছে কোনো এক নিঃসঙ্গ লড়াই। আমি ওর দিকে চেয়ে রইলাম। সেই মায়াবী আলোয় বৌদিকে এক সাধারণ মানবী বলে মনে হচ্ছিল না। মনে হচ্ছিল সে যেন কোনো এক প্রাচীন কাহিনীর রক্ষক। আমি কি ভুল করছিলাম? বৌদি কি সত্যিই কোনো অশুভ শক্তির উপাসক, নাকি সে আমাদের অজান্তেই কোনো এক মহা বিপদে আগলে রেখেছে আমাদের? আমার মাথায় তখন হাজারটা প্রশ্ন, কিন্তু তার চোখের সেই মায়া আমাকে সবকিছু ভুলিয়ে দিল। আমি কেবল ওর দিকে চেয়ে রইলাম, আর সেই ঘরের নিস্তব্ধতায় আমার হৃদস্পন্দন বৌদির রহস্যের সাথে তাল মিলিয়ে চলতে শুরু করলো। সেই মায়াবী মধ্যরাতে রিম্পা বৌদির ঘরের সেই অদ্ভুত পরিবেশে আমি যখন সম্মোহিতের মতন বসেছিলাম, ঠিক তখনই ঘরের দরজার একটি মৃদু টোকা পড়ল। সেই শব্দটা যেন আমার ধ্যানের ঘোর ভেঙে দিল। রিম্পা বৌদি তার জ্বলন্ত চোখ দুটো সরিয়ে নিল, আর সেই নীল আলোটা মুহূর্তের মধ্যেই স্মিত হয়ে গেল। আমি বুঝতে পারলাম রিম্পা কোনো এক অজানা বিপদের আশঙ্কা করছে। দরজাটা ঠেলে ভেতরে এলো স্নেহা। ওর পরনে সাদা রঙের একটা নাইটি, হাতে একটা মোমবাতি। ওর মুখটা ফ্যাকাশে, চোখের কোণে ভয়ের চিহ্ন স্পষ্ট। স্নেহা যখন ঘরে ঢুকলো, সে যেন ঘরের ভেতরের অন্য এক শক্তির উপস্থিতি টের পেল। সে সরাসরি রিম্পার দিকে তাকালো না, বরং ডালের বৃত্তটার দিকে তাকিয়ে তার ছোট ছোট ঠোঁট দুটোর কাঁপতে শুরু করলো। বৌদি, স্নেহা ধীর স্বরে ডাকলো, দাদা কি তোমার সাথে কোনো
মায়ার খেলা মেতেছে? কেন তোমরা রাতে এমন অদ্ভুত সব কাজ করো? আমি আর সহ্য করতে পারছি না। রিম্পা বৌদি উঠে দাঁড়ালো। তার হাঁটার সেই ছন্দময় দোলা আজ আমার হৃদয়ে এক অদ্ভুত শিহরণ জাগাতো। আজ যেন কিছুটা স্নীয়মান। সে স্নেহাকে কাছে টেনে নিল। রিম্পার হাতের স্পর্শে স্নেহার কাঁপুনি কিছুটা কমে এলো, কিন্তু তার চোখ দুটো ঘরের চারিদিকে ঘুরছিল, যেন সে দেওয়ালের আড়ালে কাউকে খুঁজছে। রিম্পা ফিসফিস করে বলল, স্নেহা, তুমি যা দেখেছ তা সত্যি, আবার তা সত্যি নয়। এই ডালগুলো কেবল শস্য নয়, এগুলো আমাদের পূর্বপুরুষদের রাখা এক অমোঘ শর্ত। যদি আমি এই ডালগুলোর মাধ্যমে এই বাড়ির মাটির অতৃপ্ত আত্মাদের সান্ত্বনা করি, তবে এই দেওয়ালগুলোই আমাদের সমাধি হয়ে দাঁড়াবে। স্নেহা বৌদির বুকের ওপর মাথা রাখলো। তাদের দুজনের এই শারীরিক সান্নিধ্যের মাঝে আমি এক গভীর শোকের সুর শুনতে পাচ্ছিলাম। রিম্পা স্নেহার চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। তার আঙুলগুলোর আলতো ছোঁয়া যেন স্নেহার মনের সমস্ত অস্থিরতাকে এক লহমায় ধুয়ে দিতে চাইছে। সেই মুহূর্তে তাদের দেখে মনে হচ্ছিল তারা দুজনে কোনো এক প্রাচীন নাটকের দুটি চরিত্র, যারা জেনেও কিছু করতে পারছে না। আমি তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি স্পষ্ট অনুভব করছিলাম রিম্পার গায়ের সেই পরিচিত চন্দনের ঘ্রাণ এখন আরো গভীর হয়ে উঠেছে, যেন ঘরের বাতাসটাই ঘন হয়ে গেছে। স্নেহা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, দাদা, বৌদি সত্যিই বলছে। আমি কাল রাতে দেখেছি এই বাড়ির নিচে যেন কেউ অনবরত নড়াচড়া করছে। আমাদের বাড়ির প্রতিটি ইট যেন শ্বাস নিচ্ছে। আমি এগিয়ে গিয়ে দুজনকে জড়িয়ে ধরলাম। আমাদের তিনজনের শরীরের উষ্ণতা একীভূত হয়ে গেল। রিম্পার শরীরটা বরফের মতন শীতল, আবার একই সঙ্গে এক অদ্ভুত বৈদ্যুতিক উত্তেজনায় ভরা। আমি বুঝতে পারলাম আমরা তিনজন এক অশুভ নিয়তির সুতোয় বাঁধা পড়েছি। রিম্পা আমার হাতে হাত রাখলো, আর আঙুলের প্রতিটি ভাঁজে যেন এক নীরব ইতিহাস লুকিয়ে আছে। সে বলল, তোরা কি সাহস করবি আমার সাথে এই রহস্যের গভীরে নামতে? কাল পূর্ণিমা, ওই রাতে যদি ডালের এই নকশা অসম্পূর্ণ থেকে যায়, তবে এই বাড়ি থেকে আর কেউ জীবন্ত বের হতে পারবে না। ঘরের ভেতরটা যেন হঠাৎ কেঁপে উঠল। জানালার বাইরের বৃষ্টির শব্দ শুরু হলো, কিন্তু সেই বৃষ্টির শব্দে কোনো স্বাভাবিকতা ছিল না। প্রতিটি ফোঁটায় যেন দেওয়ালে কোনো সংকেত দিচ্ছে। আমরা কি সত্যি রিম্পার এই মায়াবী পথে এগিয়ে যাব, নাকি এই ঘর ছেড়ে বেরিয়ে গিয়ে বাইরের পৃথিবীতে ফিরে আসব? রিম্পার চোখের দিকে তাকালাম। সেখানে এক গভীর বিষণ্ণতা, আর আমার জন্য এক তীব্র আকুলতা। আমি বুঝতে পারলাম এই রহস্য থেকে মুক্তির পথ একটাই, রিম্পার এই মায়ার ভেতরে প্রবেশ করা। আজ পূর্ণিমা, বাইরে চাঁদের আলোয় পুরো বাগানটা কেমন যেন সাদাটে হয়ে গেছে, কিন্তু সেই আলোয় কোনো স্নিগ্ধতা নেই, আছে এক অস্বাভাবিক শীতলতা। আমাদের পৈতৃক বাড়ির পরিবেশটা আজ যেন পুরোপুরি বদলে গেছে। দেয়ালে ঝুলে থাকা পুরনো ঘড়িটা আজ কোনো শব্দ করছে না। মনে হচ্ছে সময়টাও আমাদের সাথে তাল মিলিয়ে থমকে দাঁড়িয়েছে। রিম্পা বৌদির ঘরের দরজাটা আজ খোলা। সে ভেতরে একা বসে ডালগুলো গোছাচ্ছে। তার প্রতিটি কাজ আজ অত্যন্ত সতর্ক এবং নিখুঁত। আমি আর স্নেহা বারান্দায় পাশাপাশি বসে আছি। আমাদের শরীরের ভাষা আজ অনেক বেশি শান্ত, অথচ মনের ভেতর এক প্রচন্ড ঘূর্ণিঝড়। রিম্পা আজ সাদা রঙের একটা সিল্কের শাড়ি পরেছে, যা চাঁদের আলোয় যেন রূপালি আভা ছড়াচ্ছে। সে যখনই আমাদের দিকে তাকাচ্ছে, তার চোখের এই মায়াবী টান যেন আমাদের চুম্বকের মতো নিজের দিকে টেনে নিচ্ছে। বৌদির শরীরের সেই মিষ্টি ঘ্রাণ, যা চন্দন আর বুনো ফুলের এক রহস্যময় সংমিশ্রণ, আজ বাতাসে এত তীব্র হয়ে উঠেছে যে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছে।
আজ রাতটা অনেক লম্বা হবে। সুমন, রিম্পা বৌদি শান্ত গলায় বলল। সে তার দীর্ঘ আঙুলগুলো দিয়ে ডালের দানাগুলোকে মেঝেতে সাজাতে লাগলো। তার প্রতিটি হাতের মুদ্রা যেন এক একটা প্রাচীন লিপির মতন। আমি ওর কাছে গিয়ে দাঁড়ালাম। বৌদি তার হাতটা বাড়িয়ে আমার হাত ধরলো। ওর হাতের স্পর্শ আজ আগের চেয়েও অনেক বেশি উষ্ণ, যেন তার ভেতর দিয়ে কোনো বিদ্যুতের স্রোত বয়ে যাচ্ছে। আমি অনুভব করতে পারলাম আমার হাতের ওপর আর আঙুলের চাপ ক্রমশ বাড়ছে, যেন সে আমাকে কিছু বোঝাতে চাইছে। এক অদ্ভুত আকুলতা, এক তীব্র সাহচর্য। স্নেহা আমাদের দিকে তাকিয়ে একটু দূরে সরে গেল। ওর চোখে আজ কোনো ভয় নেই, আছে এক অদ্ভুত আত্মসমর্পণ। রিম্পা আমার খুব কাছে এসে দাঁড়ালো। তার নিঃশ্বাস আমার গালে এসে লাগছে। সে ফিসফিস করে বলল, আমরা তিনজন আজ এক বৃত্তে বন্দি। এই বৃত্তের বাইরে গেলে আমরা হারিয়ে যাব, কিন্তু ভেতরে থাকলে আমাদের আত্মা একীভূত হয়ে যাবে। তুমি কি প্রস্তুত, সুমন? ঠিক সেই মুহূর্তে বাড়ির প্রধান ফটক থেকে এক প্রচন্ড শব্দ এলো। কেউ যেন ভারী শিকল টেনে নিয়ে আসছে। শিকলের সেই ঝনঝন শব্দ পুরো বাড়িতে প্রতিধ্বনিত হতে লাগলো। আমাদের সবার শরীরের রোমকূপ খাড়া হয়ে উঠল। বৌদি তার হাত সরিয়ে নিল না, বরং আমাদের হাতের মুঠোটা আরো শক্ত করে ধরল। তার শরীরের উষ্ণতা তখন আমাকে ঘিরে ধরেছে। সে বলল, অতিথি চলে এসেছে, ভয় পাস না, আমার শরীরের ছায়ার পেছনে লুকিয়ে থাক। আমরা তিনজনেই বৌদির সেই মায়াবী বৃত্তের ভেতরে জড়সড় হয়ে বসে পড়লাম। বাইরে তখন মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়ে গেছে। অন্ধকারটা যেন আমাদের ঘরের ভেতরেই ঢুকে আসছে। শিকলের শব্দটা সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসছে। আমি স্নেহার হাত শক্ত করে ধরলাম, আর স্নেহা রিম্পার শাড়ির আঁচল চেপে ধরল। রিম্পার চোখের দিকে তাকালাম। সেখানে আজ ভয়ের চেয়েও বেশি আছে এক গভীর একাগ্রতা। সে যেন কোনো এক অশুভ অতিথির সঙ্গে কথা বলার জন্য তৈরি হয়েছে। হঠাৎই ঘরের আলোটা দপ করে নিভে গেল, কিন্তু অন্ধকারের মধ্যেও আমি রিম্পার উজ্জ্বল চোখ দুটো দেখতে পাচ্ছি। সে আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিস ফিস করে বলল, শোনো সুমন, তারা ডাকছে। এই ডালের নকশাটাই আমাদের রক্ষা কবচ। তুই শুধু আমার চোখের দিকে তাকিয়ে থাকবি, অন্য কোথাও নয়। সেই অন্ধকারের মধ্যেই আমি অনুভব করলাম রিম্পার শরীরের কম্পন আমার শরীরের সাথে মিশে যাচ্ছে। আমরা যেন আর আলাদা কেউ নই, আমরা সবাই মিলে এই বাড়ির এক অংশ হয়ে গেছি। সিঁড়ির প্রতিটি ধাপে শিকলের সেই ঝনঝন শব্দ যেন আমাদের স্নায়ুর ওপর কোনো ভারী হাতুড়ির মতন আঘাত করছিল। ঘরের ভেতরের বাতাস যেন জমে বরফ হয়ে গেছে। রিম্পা বৌদি আমাদের তিনজনকে তার সেই ডালের বৃত্তের আরো ভেতরে টেনে নিল। তার হাতের উষ্ণতা তখন আমার ত্বকের প্রতিটি কোষে এক অদ্ভুত স্পন্দন জাগিয়ে তুলছে। আমি অনুভব করতে পারলাম রিম্পার গায়ের চন্দন আর বুনো ফুলের ঘ্রাণ এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, যা আমাদের পরিপাক্কিত ভয়ের জগৎ থেকে বিচ্ছিন্ন করে এক মায়াবী সুরক্ষা বলের আটকে ফেলেছে। ঠিক তখন শব্দটা আমাদের ঘরের দরজার সামনে এসে থামলো। রিম্পা তার চোখ দুটো বন্ধ করলো। আমি শুনতে পেলাম সে অস্পষ্ট স্বরে এক প্রাচীন ভাষায় কি যেন বলে যাচ্ছে। সেই শব্দগুলো কোনো পরিচিত ভাষা নয়, কিন্তু তার উচ্চারণে এক ধরনের গম্ভীর মূর্ছন্ন আছে। স্নেহা ভয়ে আমার বুকের সাথে মিশে আছে। তার চোখের জলের উষ্ণতা আমার শার্টের কাপড় ভিজিয়ে দিচ্ছে। রিম্পা আমার হাতটা আরো শক্ত করে চেপে ধরলো। তার নখের আঁচড় যেন আমার চামড়ায় এক নতুন অস্তিত্বের চিহ্ন এঁকে দিচ্ছে। হঠাৎ ঘরের দরজাটা কোনো ধাক্কা ছাড়াই ধীরে ধীরে খুলে গেল। বাইরের করিডোরের কোনো আলো নেই,
শুধু এক গাঢ় কালো অন্ধকার, যা যেন আমাদের ঘরের আলোটুকুও শুষে নিতে চাইছে। সেই অন্ধকারের ভেতর থেকে এক লম্বা ছায়াময় আকৃতি ঘরের চৌকাঠে এসে দাঁড়ালো। তার কোনো স্পষ্ট অবয়ব নেই, যেন ধোঁয়া দিয়ে তৈরি এক অশরীরী সত্তা। কিন্তু সেই সত্তার উপস্থিতিতেই ঘরের মেঝের ডালের দানাগুলো উত্তেজনায় কাঁপতে শুরু করলো। রিম্পা বৌদি এবার চোখ খুলল। তার সেই জ্বলন্ত লাল চোখ দুটো এখন স্বচ্ছ নীল হয়ে রূপান্তরিত হয়েছে। সে সেই ছায়ার দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, তুমি যা নিতে এসেছো তা এখানে নেই। এই বাড়ির প্রাণ শক্তি আমাদের রক্ত আর বিশ্বাসের সাথে মিশে আছে। সেই অশরীরী সত্তাটা কোনো উত্তর দিল না, শুধু এক ধরনের অমানবিক দীর্ঘশ্বাস ফেলল, যা ঘরটা কাঁপিয়ে দিল। মনে হচ্ছিল ঘরটা যেন কারো আর্তনাদে ফেটে পড়ছে। আমি অনুভব করলাম রিম্পার শরীরটা ক্রমশ হালকা হয়ে আসছে, যেন সে তার সমস্ত জীবন শক্তি ও ছায়াটাকে প্রতিহত করতে ঢেলে দিচ্ছে। আমি তাকে জাপটে ধরলাম, যেন তাকে এই পৃথিবী থেকে হারিয়ে যেতে না দিই। রিম্পার শরীরের সান্নিধ্য তখন আমার কাছে পৃথিবীর সবচেয়ে সত্য জিনিস। সে আমার কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, সুমন, ভয় পাস না। ছায়াটা আসলে আমাদেরই অতীত, যা এখন মুক্তি চাইছে। সেই সত্তাটা আমাদের বৃত্তের খুব কাছে এগিয়ে এলো। তার শীতল স্পর্শ আমরা সবাই অনুভব করলাম, যেন কোনো হাড় কাঁপানো শীতে কেউ আমাদের গা ছুঁয়ে দিল। রিম্পা তার হাতের ডালগুলো শূন্যে ছিটিয়ে দিল। ডালগুলো বাতাসে যেন কোনো এক ঐশ্বরিক শক্তিতে জ্বলে উঠল। এক উজ্জ্বল আলোর বৃত্ত আমাদের চারপাশে তৈরি করলো। সেই তীব্র আলোয় সেই ছায়ার আকৃতিটা যেন ক্রমশ মিলিয়ে যেতে লাগলো। আর তার সাথে সাথেই শিকলের সেই ঝনঝন শব্দটাও স্মিত হয়ে এলো। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। বাইরের বৃষ্টির ঝমঝম শব্দ আবার শোনা যাচ্ছে। আমি রিম্পার দিকে তাকালাম। সে এখন আগের চেয়েও অনেক বেশি ফ্যাকাশে, কিন্তু তার চোখে এক অদ্ভুত প্রশান্তি। সে মেঝেতে লুটিয়ে পড়ল, আর আমি তাকে জড়িয়ে ধরলাম। স্নেহা আমাদের দুজনের ওপর ঝুঁকে এলো। রিম্পার নিঃশ্বাস এখন খুব ক্ষীণ, যেন সে দীর্ঘ এক যুদ্ধের পর বিশ্রাম নিতে চাইছে। আমরা বুঝতে পারলাম পূর্ণিমার এই যুদ্ধ আমরা সাময়িকভাবে জয় করেছি, কিন্তু এই বাড়ির মাটির অতৃপ্ত আত্মা আর আমাদের সম্পর্কের এই মায়াবী টান, এর শেষ কোথায় তা তখনও আমাদের অজানা। সেই তীব্র আলোর বৃত্তটি যখন আস্তে আস্তে মিলিয়ে গেল, তখন ঘরের ভেতরটা এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে রইল। রিম্পা বৌদি আমার কোলে নিথর হয়ে পড়ে আছে। তার শরীরের সেই পরিচিত শীতলতা এখন যেন আরো গভীর, যেন সে অন্য কোনো জগতের সীমানায় দাঁড়িয়ে আছে। স্নেহা ভয়ে কাঁদতে কাঁদতে রিম্পার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে ঘষতে শুরু করলো। রিম্পার চোখের পলক কাঁপছে না, তার ঠোঁটের কোণে লেগে আছে এক স্নান হাসি, এক অদ্ভুত তৃপ্তি হাসি। আমি রিম্পার কপালে হাত দিলাম। তার ত্বক পাথরের মতন ঠান্ডা, কিন্তু তার শরীরের ভেতরের থেকে আমি এক ধরনের মৃদু স্পন্দন অনুভব করছি, ঠিক যেন কোনো প্রাচীন যন্ত্রের গভীর ছন্দ। ঠিক সেই মুহূর্তে বাড়ির নিচে থেকে দাদার আর্তনাদ ভেসে এলো। দাদা এতদিন নিচে মেঝেতে বসেছিল, সে এখন সিঁড়ি দিয়ে দৌড়ে ওপরে উঠে আসছে। তার গলার স্বর শুনে মনে হচ্ছে সে কোনো বিভীষিকা দেখেছে। দাদা ঘরে ঢুকেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে দেখলো মেঝেতে পড়ে থাকা ডালের ছড়ানো অবশিষ্টাংশ, আর আমার কোলে অবচেতন রিম্পা। দাদাকে দেখে মনে হলো সে যেন এক মুহূর্তের জন্য তার সমস্ত শারীরিক কষ্ট ভুলে গেছে। তার চোখের দৃষ্টিতে ভয়ের চেয়েও বেশি ছিল এক ধরনের অসহায়তা। দাদা রিম্পার দিকে এগিয়ে এসে তার কপালে হাত রাখলো, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, সুমন,
রিম্পা কি আমাদের ছেড়ে চলে যাচ্ছে? আমার মনে হচ্ছে আমি যা দেখেছি তা এই পৃথিবীর কোনো নিয়মেই চলে না। আমি দাদাকে জড়িয়ে ধরলাম। আমাদের তিনজনের শরীরের উষ্ণতা তখন রিম্পার হিমশীতল শরীরের প্রাণ সঞ্চারের চেষ্টা করছে। স্নেহা ফিসফিস করে বলল, দাদা, বৌদি আমাদের বাঁচিয়েছে। ও শুধু ডাল দিয়ে পুজো করছিল না, ও নিজের অস্তিত্ব দিয়ে আমাদের এই বাড়ির অশুভ অভিশাপকে আটকে রেখেছিল। ঠিক সেই মুহূর্তেই রিম্পা বৌদি গভীর এক শ্বাস নিয়ে চোখ খুলল। তার চোখ দুটো এখন আর নীল বা লাল নয়, একদম স্বাভাবিক কালো মণি। সে আমাদের দিকে তাকিয়ে এমন ভাবে হাসলো যেন সে এক দীর্ঘ ক্লান্তির যাত্রা শেষে বাড়ি ফিরেছে। রিম্পা ক্ষীণ স্বরে বলল, শিকলগুলো ভেঙে গেছে সুমন, কিন্তু মাটির নিচে যা আছে তা জেগে উঠতে আর বেশিক্ষণ সময় নেবে না। তার কণ্ঠস্বরে এক অদ্ভুত ভারী ভাব। সে আমার দিকে তাকিয়ে হাত বাড়ালো। রিম্পার আঙুলের ডগা আমার হাতের ওপর পড়তেই আমি এক তীব্র বৈদ্যুতিক প্রবাহ অনুভব করলাম, যেন আমার শরীরের ভেতরে জমে থাকা সমস্ত ভয়, সমস্ত অনিশ্চয়তা এক মুহূর্তের জন্য মুছে গেল। রিম্পা আমাকে খুব কাছ থেকে দেখছিল। তার চোখের এই মায়াবী টান এখন আরো গভীর, আরো ব্যক্তিগত। তার শরীরের ঘ্রাণ এখন চন্দনের সাথে মিশে আছে, এক অদ্ভুত মাটির সোদা গন্ধের সাথে, যেন সে নিজেই এই মাটির কোনো অংশ হয়ে উঠেছে। দাদা আমাদের তিনজনকে আগলে ধরে রইল। সেই রাতে আমরা কেউই আর ঘরের বাইরে বের হওয়ার সাহস পেলাম না। রিম্পা আমাদের মাঝে শুয়ে থাকলো, আর আমরা টের পাচ্ছিলাম ঘরের দেওয়ালের আড়ালে যে অন্ধকারের সত্তাগুলো ছিল তারা যেন এখন আমাদেরই শরীরের উষ্ণতার খোঁজ করছে। রিম্পা আমার হাতটি তার বুকের ওপর চেপে ধরে রাখলো। সেই সংস্পর্শে কোনো কামনা ছিল না, ছিল এক অদ্ভুত নির্ভরতা। সে আমার কানে কানে বলল, আমাদের এই সম্পর্ক শুধু রক্তের নয়, সুমনের। আমাদের আত্মার যে ডাল বুনল তা পূর্ণিমার চাঁদ সাক্ষী রেখে শুরু হয়েছে। বাইরে আকাশ পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ভোর হওয়ার নামগন্ধ নেই। আমাদের মনে হলো এই অমানুষিতার রাতটা যেন শেষ হতেই চাইছে না। আমরা জানতাম না রিম্পা বৌদি আর আমাদের মাঝে যে অদৃশ্য সুতোর টান তৈরি রয়েছে তা আমাদের কোথায় নিয়ে যাবে। এই বাড়ির প্রতিটি ইট, প্রতিটি দরজা আমাদের দিকে চেয়ে আছে, যেন তারা আমাদের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। রাতটা যেন কোনো অনন্তকালের প্রহরহ হয়ে দাঁড়িয়ে আছে। রিম্পা বৌদি এখন সুস্থ, কিন্তু তার চোখের চাউনিতে এক অদ্ভুত বিষণ্ণতা। সে আমাদের তিনজনকে তার ঘরের মেঝেতে বসিয়ে গোল হয়ে ঘিরে বসলো। বাইরের ঝিঝি পোকার ডাক এখন আর নেই, চারপাশটা শ্মশানের মতো নীরব। শুধু ঘরের মেঝে থেকে এক অদ্ভুত মৃদু স্পন্দন শোনা যাচ্ছে, যেন বিশাল কোনো হৃৎপিণ্ড মাটির নিচে ধুকপুক করছে। দাদা এখন পুরোপুরি স্থির। রিম্পার ওপর হাত রেখে সে নিচু স্বরে বলল, রিম্পা, আজ যা ঘটলো তারপর আর কোনো কিছুই গোপন রাখা যায় না। বলো, এই মাটির নিচে কি আছে? কেন এই বাড়িটা আমাদের আঁকড়ে ধরে রাখতে চাইছে? রিম্পা বৌদি আমার আর দাদার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে চাপ দিল। তার শীতল হাতের স্পর্শ আমাদের দুই ভাইয়ের অস্থির মনকে কিছুটা শান্ত করলো। রিম্পা বলল, এই বাড়ির ভিত্তিপ্রস্তর যেখানে স্থাপিত, সেখানে বহু বছর আগে এক আদিম শক্তিকে সমাধি দেওয়া হয়েছিল। আমাদের পূর্বপুরুষরা সেই শক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য এক বিশেষ রীতিতে প্রচলন করেছিলেন, যা আজও আমি এই ডালের মাধ্যমে পালন করে যাচ্ছি। ডাল হলো পৃথিবীর শস্য, আর এই মাটির নিচে যা আছে তা চায় প্রাণের স্পন্দন। আমি রিম্পার দিকে তাকালাম। ওর এই চন্দনের সুবাস আজ যেন একটু বেশি কড়া, যা আমার স্নায়ুকে অবশ করে দিচ্ছে। স্নেহা ফিসফিস করে বলল, বৌদি, তার মানে কি আমরা এই বাড়ির বন্দী?
রিম্পা কোনো উত্তর না দিয়ে আমার চোখের দিকে সরাসরি তাকালো। তার চোখের সেই মায়াবী টান আমাকে যেন অন্য কোনো মহাকাশে নিয়ে যাচ্ছে। সে বলল, বন্দি নয় সুমন, আমরা সবাই এই বাড়ির রক্ষক। কিন্তু সমস্যা হলো এই শক্তি এখন আমার শরীরের ভেতর দিয়ে পথ খুঁজে নিচ্ছে। সে চায় পূর্ণিমার আলোয় আমার শরীরের মাধ্যমেই বেরিয়ে আসতে। সে আমার হাতটা তুলে তার বুকের ওপর রাখলো। আমি স্পষ্ট অনুভব করতে পারলাম তার হৃৎপিণ্ডের ছন্দ। সেটা সাধারণ মানুষের মতো নয়, বরং মাটির কম্পনের সাথে তাল মিলিয়ে চলছে। হঠাৎ করেই রিম্পার গলার স্বর বদলে গেল। সেটি যেন আর তার নিজের কণ্ঠস্বর নয়, বরং অনেক গভীর ও গম্ভীর কোনো সুর। সে বলতে লাগলো, অপেক্ষা করো, যখন জোয়ার আসবে তখন এই মাটির ঘর দুভাগে ভাগ হয়ে যাবে। আমরা চারজন একে অপরের সাথে জড়িয়ে ধরলাম। স্নেহা আমার ডান হাত আর দাদা আমার বাম হাত শক্ত করে ধরে আছে। রিম্পার শরীরের উষ্ণতা এখন এতটাই প্রখর যে মনে হচ্ছে আমরা কোনো জ্বলন্ত আগুনের পাশে বসে আছি। এই স্পর্শ, এই ঘ্রাণ আর আমাদের এই সম্মিলিত অস্তিত্ব এক অদ্ভুত সুর তৈরি করলো। সেই সুরটা যেন ঘরের কোণ থেকে বেরিয়ে দেওয়াল বেয়ে উপরে উঠে গেল। আমরা দেখতে পেলাম জানালার কাচের ভেতর দিয়ে বাইরের পূর্ণিমার চাঁদটা এক অদ্ভুত বেগুনি রঙের বদলে গেছে। রিম্পা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, সুমন, ভয় পাস না। আমার শরীরের ছায়া এখন আর আমার নিয়ন্ত্রণে নেই। যদি আমি নিজেকে হারিয়ে ফেলি তবে তুই শুধু আমার হাতটা শক্ত করে ধরে থাকবি। তোর হাতের ওই উষ্ণতা আমাকে আবার মানুষের জগতে ফিরিয়ে আনবে। আমি রিম্পাকে জাপটা মেরে ধরলাম। তার প্রতিটি নিঃশ্বাসে আমি টের পাচ্ছিলাম এক তীব্র আর্তনাদ। সে কি নিজেই নিজেকে শেষ করে দিচ্ছিল, নাকি আমাদের রক্ষা করার জন্য সে নিজের অস্তিত্ব বিসর্জন দিচ্ছিল? মাটির নিচের সেই কম্পন এখন আরো জোরে অদ্ভুতভাবে হচ্ছে। আমার মনে হলো বাড়িটা যেন ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। রিম্পা আমার ঘাড়ে মাথা রেখে চোখ বুজলো। আমরা জানি না আগামীকাল সকালে যখন সূর্য উঠবে আমরা এই বাড়িতেই থাকবো কিনা, নাকি অন্য কোনো অজানায় জগতে আমাদের যাত্রা শুরু হবে। ঘরের মেঝেটা এখন দুলছে। রিম্পা বৌদির ঘরের মাঝখানের সেই ডালের বৃত্তটা যেন হঠাৎ করে এই মাটির গভীরে হারিয়ে যেতে শুরু করলো। আমরা চারজন আড়ষ্ট হয়ে বসে আছি। আমাদের শরীর একে অপরের সাথে এমন ভাবে জড়িয়ে আছে যে মনে হচ্ছে আমরা একটা একক সত্তা। আমার নাকের কাছে রিম্পার চুলের সুবাস, যা এখন আরো গাঢ়, আরো বুনো, ঠিক যেন কোনো গভীর জঙ্গলের ভেতরের শিশির ভেজা মাটির গন্ধ। স্নেহা ভয়ে আমার কপাল চেপে ধরে আছে। আর দাদাকে দেখলাম, সে রিম্পার পায়ের কাছে বসে তার কপালে ক্রমাগত জল ছিটিয়ে চলেছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। রিম্পার চোখের মৃদু দুটো এখন সম্পূর্ণ সাদা, যেন সে মাটির নিচে সেই অন্ধকার গহ্বরে ভেতরে কিছু দেখতে পাচ্ছে। সে আমার হাতটি ধরে এত জোরে চাপ দিল যে আমার চামড়ার লাল দাগ বসে গেল। কিন্তু অদ্ভুতভাবে সেই যন্ত্রণার মাধ্যমে এক ধরনের স্বর্গীয় মাদকতা আছে, যা আমাকে রিম্পার কাছাকাছি আরো টেনে নিচ্ছে। হঠাৎ করেই মেঝের সেই বৃত্তের ভেতর থেকে এক শীতল ধোঁয়া উঠে এলো। সেই ধোঁয়া আমাদের ঘিরে ধরলো। রিম্পা ফিসফিস করে বলল, সুমন, স্নেহা, দাদা, তোমরা আমার চোখের দিকে তাকাও। আমার এই শরীর এখন একটা সেতু। এই সেতু পার হয়ে তারা বাইরে আসতে পারে। যদি তোরা আমার হাত না ছাড়িস তবে আমি সেই অন্ধকারের হাত থেকে এই বাড়িকে রক্ষা করতে পারবো। আমরা রিম্পার হাতের ওপর হাত রাখলাম। তার শরীরের কম্পন তখন আমার বাহু দিয়ে প্রবাহিত হয়ে দাদাকে আর স্নেহাকেও স্পর্শ করেছে। আমরা সবাই এক অদ্ভুত সংযোগের মাঝে দাঁড়িয়েছি। রিম্পার শরীর যেন একটা লেন্সের মতন কাজ করছে। তার চোখের মধ্যে দিয়ে আমরা মাটির নিচের এক অন্য জগতের দৃশ্য দেখতে পাচ্ছি।
সেখানে প্রাচীন সব দেওয়াল, অদ্ভুত সব প্রতীক চিহ্ন, আর 1000 বছরের পুরনো এক রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ। সেখানে কোনো আলো নেই, আছে শুধু এক নীলচে আভা। আর সেই ধ্বংসাবশেষের মাঝখানে বিশাল এক শিকল দিয়ে বাঁধা আছে এক সত্তা, যার দিকে তাকালে চোখ অন্ধ হয়ে যায়। সে জেগে উঠেছে। রিম্পা আর্তনাদ করে উঠল। তার শরীরের ঘামগুলো মুক্তোর মতন ঝরছে, যা আমার গায়ে পড়ে আমার সচেতন আরো প্রখর করছে। আমি অনুভব করলাম মাটির নিচে সেই সত্তাটি আমাদের সবার হৃদস্পন্দনের গতি নিয়ন্ত্রণ করছে। আমরা সবাই একই ছন্দে শ্বাস নিচ্ছি। আমি রিম্পাকে জড়িয়ে ধরলাম। ওর হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন আমার বুকের খাঁচায় প্রতিধ্বনিত তুলছে। দাদা চিৎকার করে বলল, রিম্পা, তাকে ফিরিয়ে দাও। আমরা এই অভিশাপ চাই না। রিম্পা উত্তর দিল না। সে শুধু তার মুক্ত হাতটা দিয়ে বাতাসের মধ্যে এক অদৃশ্য নকশা কাটতে শুরু করলো। সেই নকশা থেকে বের হওয়া আলো ঘরের দেওয়ালগুলোকে চিরে ফেলছে। মনে হচ্ছে বাড়িটা নিজেই এখন আর্তনাদ করছে। কিন্তু সেই আর্তনাদের মধ্যেও আমি রিম্পার একটা অদ্ভুত শান্ত হাসি দেখতে পেলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, সুমন, ভালোবাসার চেয়ে বড় কোনো রক্ষা কবচ এবং এই পৃথিবীতে নেই। যদি তোমরা আমাকে ভালোবাসো, তবে এই অশুভ শক্তি পরাজিত হবে। আমি ওর ঠোঁটের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, আমরা আছি বৌদি, তুমি একা নও। আমাদের শারীরিক সম্বন্ধই আর ভালোবাসার এই একাত্মতা যেন এক নতুন শক্তির জন্ম দিল। রিম্পার শরীর থেকে এক তীব্র আলোকচ্ছটা বেরিয়ে সেই ধোঁয়ার সাথে মিশে গেল। মেঝের সেই গহ্বরটা ধীরে ধীরে বন্ধ হতে শুরু হলো। শিকলের শব্দটা এবার অনেক দূরে চলে যাচ্ছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা বড় ঝটকা খেয়ে আমরা সবাই ছিটকে পড়ে গেলাম। ঘরটা পুরো নিস্তব্ধ। রিম্পা আমার কোল থেকে গড়িয়ে মেঝেতে পড়ে গেল। তার শরীরের আর সেই চন্দনের সুবাস নেই, নেই সেই প্রবল উত্তাপ। সে যেন এখন সাধারণ এক মানবী, গভীর ঘুমে আচ্ছন্ন। ভোর হতে তখনও কিছুটা বাকি, কিন্তু অন্ধকার রাতটা যেন আজ আগের চেয়ে অনেক বেশি ম্লান। রিম্পা বৌদি মেঝেতে এলিয়ে পড়ে আছে, যেন কোনো অসাধ্য যুদ্ধের পর এক ক্লান্ত সৈনিক বিশ্রাম নিচ্ছে। আমি দ্রুত ওর কাছে গিয়ে ওকে তুলে নিলাম। রিম্পার শরীরটা এখন আর হিমশীতল নয়, বরং তাতে মৃদু প্রাণের উষ্ণতা ফিরে আসছে। আমি ওর বুকে কান পাতলাম। হৃৎপিণ্ডের সেই অদ্ভুত স্পন্দন আর নেই। এখন তার স্বাভাবিক মানুষের মতন ধীর লয়ে ধুকপুক করছে। দাদা আর স্নেহা আমাদের চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে। সবার চোখে জল, কিন্তু সেই জলে এখন ভয়ের চেয়ে স্বস্তির ছাপ বেশি। রিম্পা ধীরে ধীরে চোখ খুলল। তার সেই মায়াবী নীল কিংবা লাল আভা নেই, আছে সাধারণ এক মানুষের চোখের চাউনি। সে আমার দিকে তাকিয়ে খুব ক্ষীণ স্বরে হাসলো। সে হাসিতে আর কোনো রহস্য নেই, আছে কেবল এক গভীর প্রেম আর অসীম ক্লান্তি। সব শেষ হয়েছে, সুমন? সে জিজ্ঞেস করলো। আমি মাথা নাড়লাম। হ্যাঁ বৌদি, অন্তত এই বাড়ির অভিশাপ আজ রাতের মতন থেমে গেছে। রিম্পা আমার হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে চেপে ধরল। তার শরীরের সেই পরিচিত চন্দনের ঘ্রাণ এখন হালকা হয়ে গেছে, যেন এক দীর্ঘ কুয়াশাচ্ছন্নের রাত শেষে ভোরের মিষ্টি হাওয়া বইছে। স্নেহা এগিয়ে এসে রিম্পাকে জড়িয়ে ধরল। দাদা আমার কাঁধে হাত রেখে পরম নিশ্চিন্তিতে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমরা চারজন মিলে যেন এক অজয়ের শক্তির বাধা পার করে এসেছি। রিম্পা আলতো করে উঠে বসলো। সে রান্নাঘরের দিকে একবার তাকালো। মেঝের সেই জ্যামিতিক নকশাগুলো আর নেই, শুধু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিছু শুকনো মুসুরির ডাল। সে ডালগুলোর দিকে তাকিয়ে বলল, এই ডালগুলো ছিল আমাদের সংযোগকারী সেতু, এখন আর তাদের প্রয়োজন নেই।
রিম্পা জানালার দিকে তাকিয়ে ভোরের প্রথম আলোটা দেখলো। জানালার বাইরে গাছপালাগুলো এখন অনেক বেশি সবুজ, আকাশের রংটাও অনেক বেশি নির্মম। আমি বুঝতে পারলাম রিম্পা আর কোনোদিন তার সেই মায়াবী ছায়ায় ফিরে যাবে না। সে এখন পুরোপুরি আমাদের। আমাদের ভালোবাসা আর বিশ্বাসের এই উষ্ণতায় সেই অভিশাপ শক্তির শিকল চিরতরে ভেঙে গেছে। রিম্পা আমাদের গায়ের ওপর মাথা রেখে ফিসফিস করে বলল, সুমন, জানিস এই পৃথিবীর সবচেয়ে বড় মায়া মানুষের টান। ডাল দিয়ে কোনো মন্ত্র হয় না, আসল মন্ত্র হলো মনের গভীরে লুকিয়ে থাকা ভালোবাসা। বাড়িটা আজ অন্যরকম লাগছে। ধুলোবালিগুলো যেন পরিষ্কার হয়ে গেছে, আর বাড়ির প্রতিটি কোণ থেকে সেই পুরনো পচা গন্ধটা বিদায় নিয়েছে। আমরা চারজন বারান্দায় এসে দাঁড়ালাম। কলকাতার আকাশটা তখন কমলা রঙের আলোর আস্তরণে ঢেকে যাচ্ছে। সূর্য উঠেছে, এক নতুন সূর্যোদয়, যা আমাদের জীবনে কোনো অভিশাপ নয়, বরং নিয়ে এসেছে নতুন আশার আলো। রিম্পা আমার কাঁধে হাত রাখলো। আমি অনুভব করলাম আমাদের দুজনের সংস্পর্শের মাঝে আর কোনো দেয়াল নেই, কোনো রহস্য নেই। আমরা শুধুই মানুষ, যেখানে ভালোবাসা আছে, আছে এক অপরের প্রতি নির্ভরশীলতা। রিম্পা আমার দিকে চেয়ে হাসলো, এক নির্মম সুন্দর হাসি। সেই হাসির সাথে সাথে আমি বুঝে গেলাম মায়াবী ডালের রহস্য আজ ডালগুলোতেই শেষ হয়েছে, আর নতুন এক উপন্যাসের পাতা আমাদের জীবনে শুরু হয়েছে। আমরা সবাই বাড়ির সদর দরজাটা খুলে দিলাম। বাইরের খোলা বাতাসটা আমাদের শরীরের সব ক্লান্তি মুছে দিল। রিম্পা বৌদি, দাদা, স্নেহা আর আমরা সবাই মিলে নতুন এই পৃথিবীতে পা রাখলাম, যেখানে আর কোনো অন্ধকার ছায়া আমাদের আলাদা করতে পারবে না। বন্ধুরা, মায়াবী ডালের রহস্য এই যাত্রা আজ এখানেই শেষ হলো। আমাদের এই গল্পের রহস্যময় পরিবেশ আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান। এই ধরনের আরো গা ছমছম এবং রহস্য ঘেরা অডিও গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আপনার এই লাইক এবং শেয়ার আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসতে অনুপ্রাণিত করে। দেখা হবে পরের গল্পে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।